হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর একটা কবিতা নিয়ে। কবিতাটির নাম হয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবিতাটি লিখেছেন আর্থার র্যাবো। আর্থার র্যাবোর পুরো নাম হচ্ছে জন নিকোলাস আর্থার র্যাবো। কবিতাটি প্রথম লেখা হয়েছিল ফরাসি ভাষায়। ফরাসি ভাষায় এই কবিতাটির টাইটেল ছিল লে ডারমার ডু ভেল। লে ডারমার ডু ভেল কথাটির অর্থ মানে ঘুমন্ত অবস্থায় উপত্যকার মধ্যে একজন লোক। পরবর্তীকালে এই কবিতাটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়, তখন এই নামটা দেওয়া হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। এটা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। এবার তোমাদের কাছে এই ধরনের কবিতা নতুন, কারণ ক্লাস 11-এ তোমাদের সিলেবাসে অ্যান্টি ওয়ার পোয়েম ছিল না। তাই স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, অ্যান্টি ওয়ার পোয়েমটা আবার কি? হোয়াট ইজ অ্যান্টি ওয়ার পোয়েম? অ্যান্টি ওয়ার পোয়েম মানে হচ্ছে যুদ্ধ বিরোধী কবিতা। এই কবিতাগুলোর মধ্যে যুদ্ধের যে নিরর্থকতা, যুদ্ধের যে ব্যর্থতা, যেগুলিকে ইংরেজিতে বলা হয় ফিউটিলিটি অফ ওয়ার, সেগুলিকে তুলে ধরা হয়। এই কবিতাগুলি লেখার পেছনে কবিদের উদ্দেশ্য হলো বা কবির উদ্দেশ্য হলো যে মানুষের কাছে যুদ্ধের যে নিরর্থকতা, ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে নৃশংসকতা, যুদ্ধের যে হিপোক্রিসি বা ভণ্ডামি, সেগুলিকে জনসমক্ষে তুলে ধরা, যাতে লোকজন যুদ্ধ থেকে বিরত থাকে। যাই হোক, আমরা কবিতাটি পড়ব আজকে। স্ট্রাকচারালি এটা হচ্ছে একটা সনেট। সনেট মানে ইট ইজ এ পোয়েম অফ 14 লাইনস। এটা 14 লাইনের একটা কবিতা। এই কবিতাটা পেত্রাকান স্টাইলে লেখা। এটাকে আমরা বলবো পেত্রাকান সনেট। পেত্রাকান সনেট মানে ইটালিয়ান পোয়েট পেত্রাক যে স্ট্রাকচারে সনেট লিখেছিলেন, এই কবিতাটি সেই স্ট্রাকচারে। তিনি কোন স্ট্রাকচারে লিখেছিলেন? তিনি 14 লাইন কবিতা যে সনেট, সেই সনেটগুলোকে দুটো স্ট্যাঞ্জায় ভাগ করেছিলেন। প্রথম স্ট্যাঞ্জাটা ছিল 8 লাইনের, যেটাকে বলা হয় অক্টেভ বা অক্টেট। আর দ্বিতীয় স্ট্যাঞ্জাটা ছিল 6 লাইনের। এই 6 লাইনের স্ট্যাঞ্জাটাকে বলা হয় সেস্টেট। এখানে তাই আমরা দেখতে পাচ্ছি কবিতাটি দুটো স্ট্যাঞ্জায় বিভক্ত। প্রথম স্ট্যাঞ্জাটি 8 লাইনের, এটাকে বলা হয় অক্টেভ। দ্বিতীয় স্ট্যাঞ্জাটি 6 লাইনের, এটাকে বলা হয় সেস্টেট। আর আমি কি বললাম? এটা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। কবিতাটি সম্ভবত রচিত হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। দেখো এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে, জন নিকোলাস আর্থার র্যাবো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1854 খ্রিস্টাব্দে। তার মানে কবির যখন 16 বছর বয়স, তখন কবি এই কবিতাটি রচনা করেছিল। কবি খুব অল্প বয়স থেকেই কবিতা লিখতেন। সম্ভবত কবিতাটি ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধের পটভূমিতে লেখা। কবিতাটির মধ্যে বর্ণনা করা হয়েছে খুব অল্প বয়সের একজন সৈনিক এক সবুজ উপত্যকার মধ্যে ঘাসের উপর শুয়ে আছে। দূর থেকে দেখে তাই মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যাবে সৈনিকটি ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। এই সৈনিকটি যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিল। যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরে সৈনিকটি হয়তো চেষ্টা করেছিল কোনো একটা নিরাপদ স্থানে যাওয়ার। তার নিরাপদ স্থানে যাওয়ার পথটি হয়তো ছিল এই উপত্যকার মধ্য দিয়ে। কিন্তু সৈনিকটি যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরে আর বেশি দূর যেতে পারেনি। এই উপত্যকার উপর দিয়ে যাওয়ার পথে চলতে চলতে সৈনিকটি এখানে ঘাসের উপর পড়ে যায়। তারপরে সৈনিকটি এখানেই মারা যায়। তার মানে এখানে কবি এটাই দেখাতে চেয়েছে
যে ভীষণ অল্প বয়সের, খুব অল্প বয়সের একটা সৈনিক যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরে সে মারা গেল। একটা তরতাজা পান যুদ্ধ কেড়ে নিল। এটাই হচ্ছে যুদ্ধে নিরর্থকতা। যুদ্ধ করে কোনো জাতি, কোনো দেশ, কোনো সভ্যতা কোনোদিনও সামনের দিকে, অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারেনি। যুদ্ধ সবসময় কি করে? অগ্রগতি, উন্নতির চাকাকে আটকে দেয়। তাই এই অ্যান্টি ওয়ার কবিতা যে ধরনের কবি লেখে, তাদের উদ্দেশ্যই হচ্ছে তাই জনসমক্ষে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের নৃশংসতা এগুলিকে তুলে ধরা। যাই হোক, কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ব। কবিতাটি শুরু হয়েছে এক সুন্দর প্রাকৃতিক বর্ণনা দিয়ে। দেখো সবাই, লাইন বাই লাইন আমরা এখন কবিতাটা পড়ব। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস and leaves long strands of silver on the bright grass. A small green valley, একটা ছোট সবুজ উপত্যকা যেখান দিয়ে ধীরগতি সম্পন্ন নদী প্রবাহিত হয়ে গিয়েছে। একটা ছোট সবুজ উপত্যকা যেখান দিয়ে ধীরগতি সম্পন্ন নদী এরকম ভাবে প্রবাহিত হয়ে গিয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় কোনো উজ্জ্বল সবুজ ঘাসের উপর দিয়ে এক রূপলি রঙের ফিতে পড়ে আছে। তাই কবি বলেছে, বা কবির বর্ণনায়, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, একটা লম্বা ফিতে পড়ে আছে অন দ্য ব্রাইট গ্রাস, এই সবুজ ঘাসের উপর। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ। আর ভ্যালি, আমরা জানি ভ্যালি চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা থাকে। সেই পাহাড়ের উপর থেকে সূর্যরশ্মি কিরণ দিচ্ছে। এই সূর্যের আলোয় এই ভ্যালিতে আলোকিত হয়ে গিয়েছে। তাই কবি বলেছে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দে মানে এখানে সানরাইজ। সানরাইজ, এই হলো মানে যে ফাঁকা স্থান। এই যে উপত্যকাটাকে পাহাড়ের উপর থেকে দেখে মনে হবে একটা গর্তের মতো, গহ্বর। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। সেই গহ্বরটাকে সূর্যরশ্মি আলো দিয়ে আলোকিত করে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে কবিতাটা শুরু হয়েছে একটা প্রাকৃতিক বর্ণনা দিয়ে। একটা ছোট সবুজ উপত্যকার মধ্য দিয়ে ধীরগতি সম্পন্ন নদী প্রবাহিত হয়ে গিয়েছে, যেটাকে দেখে মনে হবে সবুজ ঘাসের উপরে একটা রূপলি রঙের ফিতে পড়ে আছে। এরকম প্রাকৃতিক বর্ণনার মধ্যে দেখো কি বলেছে, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড। হ্যাঁ, দূর থেকে দেখা যাচ্ছে একটা সৈনিক, খুব অল্প বয়সী সৈনিক, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। লাইজ ওপেন মাউথেড, হ্যাঁ, মুখ হা করে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, তার মাথাটা যেখানে রয়েছে সেখানে হচ্ছে মনে হচ্ছে যে একটা বালিশ। বালিশটা কি দিয়ে তৈরি? ফান দিয়ে তৈরি। মনে হচ্ছে কেউ ফান দিয়ে বালিশ বানিয়ে তার মাথার নিচে দিয়ে রেখেছে। না, এখানে কেউ রাখেনি। ফান দিয়ে বালিশ বানিয়ে কেউ এই সৈনিকটির মাথার নিচে রাখেনি। সৈনিকটি এই উপত্যকার মধ্য দিয়ে চলতে চলতে যেখানে পড়ে গিয়েছিল আর চলতে পারেনি, এই পড়ার পরে সৈনিকটির মাথাটা যেখানে ছিল সেখানে ছিল ফার্ন গাছ। তাই এই ফার্ন গাছটিকে কবির বর্ণনায় কবি বলেছে যে এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। অ্যাসলিভ, হ্যাঁ, সৈনিকটি ঘুমিয়ে আছে। স্ট্রেসড ইন দ্য হ্যাভি আন্ডারগ্রোথ, হ্যাঁ, আর সৈনিকটার তার দেহর নিচে রয়েছে হেভি আন্ডারগ্রোথ, ঝোপ। মাথাটা রয়েছে ফার্ন গাছের উপরে, আর এই উপত্যকার মধ্যে প্রচুর ছোট ছোট গুল্ম জাতীয় ঘাস এই ধরনের ছিল। তার সৈনিকটা যেখানে পড়ে গিয়েছে তার দেহটা নিচে রয়েছে এরকম গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ। পেল ইন হিজ ওয়ার্ম, হ্যাঁ, সৈনিকটাকে দেখতে বিবর্ণ দেখাচ্ছে। সৈনিকটার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। মৃতদেহ যেরকম রং হয়, কালার হয়, ফ্যাকাশে কালার, সৈনিকটাকে দেখেও তাই মনে হচ্ছে। গ্রিন সানসোকড বেড, কিন্তু সৈনিকটি যে বিছানার উপরে শুয়ে আছে, প্রাকৃতিক বিছানাটা কিন্তু সবুজ, সূর্যের আলোয় সিক্ত। এখানে কবি একটা কন্ট্রাস্ট দিয়েছে। দেখো, সৈনিকটির দেহ হচ্ছে পেল, কিন্তু সৈনিকটির বিছানাটা, বেড, সেটা হচ্ছে সবুজ।
সবুজ সাধারণত আমরা কি জানি, প্রাণবন্ত, প্রাণের প্রতীক। সবুজ, সানসোকড বেড, সূর্যের আলোয় সিক্ত বিছানা। এই হচ্ছে 8 লাইন আমরা পড়লাম, অক্টেভ। সো স্টুডেন্টস, তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো। তোমাদের এক একটা লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। ঠিক আছে, আমরা এখন নেক্সট স্ট্যান্জা পড়ব। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স। হ্যাঁ, সৈনিকটা যেখানে শুয়েছিল, সৈনিকটা যে পাগুলি ছিল ফুলের উপরে। হয়তো সেখানে ফুল গাছ ছিল, তাই সৈনিকটির পাটা পড়েছিল ফুল গাছের উপরে বা ফুলের উপরে। হি স্লিপস, হ্যাঁ সৈনিকটি এই অবস্থায় ঘুমিয়ে আছে। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। সৈনিকটা যেহেতু মুখটা হা করে শুয়ে আছে, দেখে মনে হবে সৈনিকটি হাসছে। হ্যাঁ, সৈনিকটির হাসিটা কেমন? কবি বলেছে সৈনিকটির হাসি হচ্ছে ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একটা শিশুর মতো হাসি। জেন্টেল উইদাউট গাইল। জেন্টেল মানে মৃদু হাসি। সিঁদুর যেরকম একটা শিশুর যেরকম হাসি হয়, সরল সাদা সিধা হাসি, তাই বলছে জেন্টল, মৃদু হাসি। উইদাউট গাইল, হাসির মধ্যে কোনো ছলনা নেই, কোনো চালাকি নেই, একদম নিষ্পাপ শিশুর মতো একটা হাসি। আর নেচার, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। সৈনিকটাকে দেখে কবি প্রকৃতির কাছে আবেদন করেছে, নেচারের কাছে বলছে, আর নেচার কিপ হিম ওয়ার্ম, একে উষ্ণ রাখো, এর শরীরকে। কেন? না হলে হি মে ক্যাচ কোল্ড, তার সর্দি লেগে যেতে পারে, তার ঠান্ডা লেগে যেতে পারে। আমরা জানি যে অনেকক্ষণ রোদ্রে থাকলে পরে, কোনো একটা লোক যদি অনেকক্ষণ রোদ্রের মধ্যে থাকে, সূর্যের আলোয় থাকে, তাহলে হয়তো তার সর্দি লেগে যেতে পারে, তার শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই কবি বলেছে, আবেদন করেছে প্রকৃতির কাছে, আর নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। সৈনিকটিকে দেখে মনে হচ্ছে সৈনিকটি গভীর ঘুমে আচ্ছন্ন। এই উপত্যকার মধ্যে যে কীট পতঙ্গগুলো রয়ে গেছে, যে পতঙ্গগুলি গুঞ্জন করে, গুনগুন করে, গুঞ্জনরত পতঙ্গগুলি, কবি বলেছে এই গুঞ্জনরত পতঙ্গগুলি এই সৈনিকটির যে ঘুমিয়ে আছে, বিশ্রাম নিচ্ছে, এর বিশ্রামকে কোনো বিঘ্ন ঘটাতে পারবে না, এর ঘুমকে ভাঙাতে পারবে না, কারণ সৈনিকটি গভীর ঘুমে আচ্ছন্ন। হি স্লিপস ইন সানলাইট। কবি দেখো আবার বলেছে, হ্যাঁ সৈনিকটি ঘুমিয়ে আছে, সূর্যের আলোয় সৈনিকটি ঘুমিয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। হ্যাঁ, সৈনিকটির একটা হাত রয়েছে তার বুকের উপর। সৈনিকটি এরকম ভাবে ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে যে সৈনিকটি কিভাবে ঘুমিয়ে আছে, অ্যাট পিস। পরের লাইনেই বলেছে দেখো, অ্যাট পিস, মনে হচ্ছে সৈনিকটি তার বুকের উপর হাত রেখে গভীর শান্তিতে সৈনিকটি ঘুমিয়ে আছে। দূর থেকে দেখে সৈনিকটাকে এরকম দেখা যাচ্ছে। কিন্তু এবার যদি সৈনিকটিকে কাছে গিয়ে সৈনিকটিকে দেখো, তাহলে দেখতে পাবে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস মানে সৈনিকটির শরীরের দেহের এক পাশে 2টো লাল রঙের ক্ষতস্থান, গর্ত হয়ে গিয়েছে, ক্ষতচিহ্ন, আঘাত। সৈনিকটি হয়তো যুদ্ধক্ষেত্রে সৈনিকটির শরীরে বুলেট লেগেছিল। এবার এই বুলেট লাগার পরে সৈনিকটি যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরে সৈনিকটি যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছিল। সৈনিকটির পথটা ছিল এই উপত্যকার মধ্য দিয়ে, কিন্তু যেহেতু সৈনিকটি যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিল, তাই সৈনিকটি বেশি দূর পর্যন্ত যেতে পারেনি। এই উপত্যকার মধ্যেই সৈনিকটি পড়ে যায় এবং এখানেই সৈনিকটি মারা যায়। এটাই হচ্ছে যুদ্ধের নিরর্থকতা। কবি এটাই আমাদের কাছে ব্যক্ত করতে চেয়েছেন যে একটা অল্প বয়সের সৈনিক যুদ্ধক্ষেত্রে আহত হলো, আহত হয়ে তাকে প্রাণ দিতে হলো।
অথচ যদি এই সৈনিকটি যুদ্ধক্ষেত্রে মারা না যেত, তার জীবনে অনেক সম্ভাবনা ছিল। এখানে বলেই দিয়েছে, দেখো, এজ সোলজার, ভেরি ইয়াং, খুব অল্প বয়সের একজন সৈনিক। যদি সে যুদ্ধক্ষেত্রে মারা না যেত, তার জীবনে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু তার সমস্ত সম্ভাবনাগুলো অঙ্কুরেই নষ্ট হয়ে গেল যখন সৈনিকটি যুদ্ধক্ষেত্রে মারা গেল। এটাই হচ্ছে যুদ্ধের নিরর্থকতা, ফিউটিলিটি অফ ওয়ার। কবি এটাই আমাদের এখানে এই কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করতে চেয়েছে, সাধারণ জনগণকে সচেতন করতে চেয়েছে, যাতে আমরা যুদ্ধ থেকে বিরত থাকি। কারণ যুদ্ধ করে কোনো জাতি, কোনো দেশ, কোনো সভ্যতা কোনোদিনও সামনের দিকে এগিয়ে যেতে পারে না। যুদ্ধ কি করে? কেউ তরতাজা পান কেড়ে নেয়। স্টুডেন্টস, আশা করি তোমরা কবিতাটা বুঝলে। তোমাদের যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, তোমরা একটা লাইক দেবে, কবিতাটি শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তাহলে এখানে রাখছি আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে এরকম একটি ভিডিওতে। বাই।